I'm craving for you, don't move baby. Just open your legs and enjoy goo. মেয়েলি নগ্ন গোঙানির আওয়াজে চলন্ত পা জোড়া থেমে গেল বেলার। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই নগ্ন দুটি দেহ দেখতে পেল সে। হতভম্ব হয়ে গেল বেলা। ঘৃণায় ততক্ষণাৎ চোখ সরিয়ে ফেল সে। টলে উঠল পা দুটো, অস্বস্তিতে মেরুদণ্ড বেঁকে উঠল। সরে আসার আগ মুহূর্তে দরজার ফাঁক দিয়ে বোরকা পরিহিত বেলাকে দেখতে পেল পুরুষটি। সঙ্গে সঙ্গে গর্জে উঠে বলল, হুজ দেয়ার? হাউ ডেয়ার ইউ এন্টার দ্য ম্যানশন? বেলা হকচকিয়ে উঠল। মেয়েটিও বিছানা থেকে মাথা তুলে দেখল বেলার দিকে। তার চোখেও কিছুটা আতঙ্ক দেখা দিল। মেয়েটাকে চিনতে পারল বেলা। তৃষা, তারই কলিগ। বেলা ভয় পেল, আতঙ্কিত হয়ে চারপাশে নজর বুলাল। ছেলেটি মেঝেতে পড়ে থাকা বস্ত্র উঠিয়ে নিতে নিতে বেলা ছুট লাগাল। এতটাই জোরে ছুটল যে তার নিকাব বাতাসে উড়তে লাগল। চিবুক উন্মুক্ত হয়ে ফর্সা ধবধবে মুখের অর্ধেকাংশ প্রতীয়মান হল। বেলার পুরো নাম তাফিয়াত নূর বেলা। পড়াশোনা করছে বাংলাদেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠানে। বাবার অসুস্থতায় পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় বেলা একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব শুরু করে। তাদের রেস্টুরেন্টের বেশ কয়েকজন এমপ্লয়িকে একটি ম্যানশনে খাবার সার্ভ করার জন্য পাঠানো হয়েছিল। কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, জুস, অ্যালকোহল, ওয়াইনসহ বিভিন্ন তরল পানীয় ও নেশাদ্রব্য সার্ভ করা ছিল বেলা ও অন্যান্যের দায়িত্ব। মোটা অঙ্কের স্যালারি পাওয়ার লোভে এই জঘন্যতম কাজ করতে ম্যানশনে এসেছিল বেলা। একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে এখানে। ম্যানশনের মালিক সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই বেলার। সে কেবল কাজ করতেই এসেছিল এখানে। তখনও জানত না এই ম্যানশনে নারীদের কতটা নগ্ন চোখে দেখা হয়। ম্যানশনটা বিশাল বড়। মূল ভবনে ঢুকতেই প্রথমে চোখে পড়ে এক বিশাল গ্র্যান্ড ফোয়ার। ছাদের উচ্চতা যেন আকাশ ছোঁয়া, মাঝখানে ঝুলছে বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি। আলো পরে চারদিকে রঙিন প্রতিফলন তৈরি করছে। মেঝে জুড়ে ইতালিয়ান মার্বেল জটিল নকশায় বসানো। দেয়ালে ক্লাসিক পেইন্টিং সোনালি ফ্রেমে বাঁধানো, কখনো রাজাদের প্রতিকৃতি, কখনো প্রাকৃতিক দৃশ্য। ড্রয়িং রুম যেন এক রাজসভা। ভারী ভেলভেটের পর্দা, নরম কিন্তু অভিজাত সোফা, সোনালি কারুকাজ করা কাঠের ফ্রেমে গা রঙের কাপড়। মাঝখানে বড় কাঠের টেবিল, তার উপর ক্রিস্টাল ভাসে তাজা ফুল। কোনায় একটি গ্র্যান্ড পিয়ানো, পাশে বুকশেলফে চামড়ায় মোড়ানো পুরনো বইয়ের সারি। বেলার চোখ ধাঁধিয়ে উঠেছিল। বাংলাদেশের বিখ্যাত সব বিজনেসম্যান আজ একসাথে বসে ডিনার করেছে, মদ্যপান করেছে, এমনকি সুন্দরী মেয়েদের নিয়ে নেচেছে মাতাল হয়ে। বেলা কেবল তার কাজগুলো করেছে। কারো দিকে মাথা তুলেও চায়নি মেয়েটা। একটু আগে তাদের রেস্টুরেন্টের ম্যানেজার মিসেস রায় বেলাকে বলেছিল উপরের ঘরে গিয়ে রাদিন মাহতাবের জন্য দুটো হুইস্কির বোতল, গ্লাস ও চকলেট নিয়ে যেতে। বেলা সেই মুহূর্তে উপরে যেতে পারেনি, তার আগেই এক ব্যক্তি তার কাছে চিকেন কাবাব চেয়ে আদেশ করেছিল। ওই ব্যক্তির কথা শুনতে গিয়ে বেলা উপরে যেতে লেট করেছে, আর ততক্ষণে দুজন মানবমানবী কামুক হয়ে নোংরা খেলায় মেতে উঠেছে। আর তা দেখে ফেলেছে বেলা। এবার কি হবে? বেলা সিঁড়ি বেয়ে ছুটল। আলখাল্লার মতো বোরকা উড়ছিল। ওদিকে রাদিন বেরিয়ে এসেছে। তার চিৎকারে ম্যানশন পুরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বেলা পালাতে পারল না। বডিগার্ডগুলো ওকে ধরে ফেল। রাদিন নেমে এলো নিচে। তার গর্জনে পুরো ম্যানশন কেঁপে উঠল, তার ভারিক্কি স্বরে থতমত খেয়ে গেল সবাই। চুপসে গেল সব। থেমে গেল আয়োজন। মিসেস রায় এগিয়ে এলেন। হিংস্র কণ্ঠে ক্ষোভ উগরে রাদিন মিসেস রায়কে বলে উঠল, হু ইজ শি? ওর সাহস কি করে হয় আমার পার্সোনাল রুমে এন্ট্রি নেয়ার? এই সময় উপরে যাওয়া নিষেধ বলা হয়নি? মিসেস রায় চোখ পাকিয়ে তাকালেন বেলার দিকে। বেলার মুখটা নত। তার চারপাশে অসংখ্য গার্ড বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ওরা যেন বলতে চাইছে বেলার মৃত্যু নিশ্চিত। দুরু দুরু কাঁপছে বেলার বুক। শঙ্কিত দেহখানা মুচড়ে উঠছে। মিসেস রায় চোটপাট করে বলল, তুমি উপরে গিয়েছ কোনো সাহসে বেলা? কেন রাদিনের মাহতাবের ঘরে ঢুকেছ? বেলা ব্যগ্র কণ্ঠে প্রত্যুত্তরে বলল, আমাকে হুইস্কির বোতল নিয়ে যেতে বলেছিলেন। আমি ওগুলো দিতেই গিয়েছিলাম। মিসেস রায় বেলার দিকে চোখ মুখ লাল করে চাইলেন। রুষ্ট কণ্ঠে বললেন, আমি তোমাকে আরও আধ ঘণ্টা আগে যেতে বলেছিলাম। তুমি এ সময় গিয়েছ কেন? বেলা কিছু বলতে পারল না। রাদিন হিংস্র চোখে পরখ করল বেলাকে। বেলার পরনে আলখাল্লার মতো বোরকা এবং নিকাবে আবিত মুখ দেখে রাদিন ভ্রু কুঁচকে ফেল।
বলল, এই মেয়ে, তোমার মুখের ওই কাপড়টা সরাও ফাস্ট। কেঁপে উঠল বেলা। কণ্ঠে জোর এনে বলল, আমি নিকাব সরাতে পারব না। এখানে কখনোই না গি। রাদিন হুমকি দিল। ধারাল তার স্বর। ভয়ানক দেখাল তার অভিব্যক্তি। গর্জে বলল, বন্দুকের সবগুলো গুলি মাথায় গেঁথে নিতে চাও? কাপড় সরাও। শেষের কথাটা এতটাই জোরে বল যে সবাই ভয় পেল। মিসেস রায় বোঝানোর ভঙ্গি করে বলল, রাদিন, ও পর্দা করে। এটা ইসলামের একটি নির্দেশনা। বাংলাদেশি মুসলিম মেয়েরা যারা ধর্মে বিশ্বাসী তারা কিছুতেই নিজের মুখ পরপুরুষকে দেখায় না। গি চটে গেল রাদিন। খানিক ভেবে সে কল করল কাউকে। ক্রুর হেসে বলল, আমিও দেখব ও কেমন পর্দাশীল। ফাহমিদ আসছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভরকে গেল মিসেস রায়। ফাহমিদ? ফাহমিদ মির্জা? তার এখানে আসার কথা। সুইজারল্যান্ডের নামকরা বিজনেসম্যান ফাহমিদ মির্জা, যার কথায়, যার আচরণে তোলপাড় হয় দুনিয়া। সে এতটাই হিংস্র, তার আশেপাশে থাকে না কোনো মানুষ। যারা থাকে তারা পাষণ্ড। পুরো সুইজারল্যান্ড যার নখদর্পণে, পুলিশ, মিডিয়া যার কথায় নাচে, তার সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে সবার। ভাবতেই হাত পা কাঁপছে সকলের। বেলা যদিও ভয় পেল না। সে নত হয়েই রইল। এক হাতে চেপে ধরে রাখল নিকাব। রাদিন গার্ডদের বলল, মেয়েটাকে আটকে রাখো। ফাহমিদ আসুক, এর ব্যবস্থা ফাহমিদ করবে। নিশ্চয়ই এই মেয়ে শত্রুপক্ষের লোক। মুখোশের আড়ালে আমাদের পরিচয় জানতে এসেছে গি বলে একচোট হাসে রাদিন। বেলাকে টেনে হিঁচড়ে একটি অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। বেলা আকুতি জানায়। তবুও ওরা দমে না। বিশাল দেহির মানবগুলো তার কোনো অনুনয় শোনে না। ঘরে নিয়ে আছড়ে ফেলে ওকে। বদ্ধ করে আটকে তালা এঁটে দেয় রাদিন। ক্রুর হেসে সে টেক্সট পাঠায় ফাহমিদ মির্জার নম্বরে, স্যার, উই ওয়েটিং ফর ইউ। মেবি শি ইজ আওয়ার এনিমি। ঘণ্টা খানেক পর ঘরে কিছুটা আলো প্রবেশ করল। আলোর তোপে চোখ ধাঁধিয়ে উঠল বেলার। এতক্ষণ হাঁটু গেড়ে বসেছিল সে। আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন এ যাত্রায় বেঁচে যায়। তাহলে সে কোনোদিন এ নরকে প্রবেশ করবে না। সবগুলো গুন্ডা বদমাশ, নরপিশাচেরা। নারী দেহই এদের মূল আকর্ষণ। তৃষা বেলার মতোই সাধারণ পরিবারের মেয়ে। ওর সাথে জোরজবরদস্তি করা হচ্ছিল। রাদিন নামের ওই লোকটা নগ্নতায় মজেছিল। ভাবতেই গা গুলিয়ে উঠছে বেলার। ঘৃণায় থুথু ফেলতে ইচ্ছে করছে। বেলা সামনে দেখল। একটি পুরুষকে এগিয়ে আসতে দেখল সে। ওজন ও উচ্চতা অনেক বেশি লোকটার। দুবাহু ফোলা। অত্যন্ত সুদর্শন এক লোক, শরীরের গড়ন মাত্রাতিরিক্ত আকর্ষণীয়। ট্রিম কাট চুল, পরনে কালো শার্ট আর কোট। নাটকীয় ভঙ্গিতে পুরুষটি এগিয়ে আসে বেলার নিকটে। বেলা মুখ ফিরিয়ে নত করে, দেখতে চায় না সুদর্শন মানুষটিকে। গা ছমছম করে ওঠে ওর। পুরুষটি সুন্দর। তবে তার চলন বলন, চোখের ভাষা অন্যরকম। ধাতুর মতো চকচকে তার দেহ, ব্যক্তিত্ব আর উদ্দীপনা অসীম। তার বুটের শব্দে ঝংকার করে ওঠে বেলার হৃদয়। লেকটি এগিয়ে এসে হিংস্র চোখে তাকায় বেলার দিকে। স্পষ্ট বাংলায় বলে, আমার লোকদের খবর নিতে কে পাঠিয়েছে তোকে? বেলা মুখ ঘুরাল। শঙ্কিত সুরে বলল, কেউ না। আমি এখানে কাজ করতে এসেছিলাম। লোকটি হাসে। হাসলে তার চোখ জোড়া গভীর আর সুন্দর হয়ে ওঠে। চকচকে দন্ত বেরিয়ে আসে। ফর্সা মুখটা কোনো কারণ ছাড়াই লাল হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে হেসে ফাহমিদ মির্জা বলে, মিথ্যে বলার সাহস করছ, কিন্তু তোমার এই মিথ্যে বেশিক্ষণ টিকবে না। নাম কি তোমার? ছদ্মবেশে আমার ম্যানশনে প্রবেশ করার রাইটস সে দিয়েছে তোমায়? গর্জে হুঙ্কার ছেড়ে কথাগুলো বলে ফাহমিদ। বেলা হকচকিয়ে ওঠে। ফাহমিদ নিজের প্যান্টের পকেট থেকে দুহাতে দুটো পিস্তল বের করে আনে। বেলা চমকে ওঠে। ফাহমিদ পিস্তলটা তার কপাল বরাবর তাক করেই বেলার চোখ ভিজে আসে। ঘন পাপড়ি ভিজে চুপে চুপে হয়ে যায়। ভিজে যায় কালো নিকাব। বেলা শান্ত সুরে বলে, সত্যি বলছি, আমি আপনাদের চিনি না। আমি কেবল খাবার সার্ভ করতে এসেছি। মুখ খোলো। ভয়ানক সুরে আদেশ করে ফাহমিদ। তার কণ্ঠে জোর। বেলা বলে ওঠে, আমি আমার মুখ পরপুরুষকে দেখাতে পারব না। আল্লাহর হুকুম।
আমি আমার আল্লাহর হুকুম ভঙ্গ করতে পারব না। কিছুতেই না ঘে। ফাহমিদ রেগে যায় প্রচণ্ড। রেগেমেগে এগিয়ে এসে বেলার নিকাব টেনে ধরে। বেলা হতবিহ্বল হয়ে পড়ে। টেনে ধরে নিকাব। হাতাহাতি শুরু হয়। বেলা কিছু না ভেবেই ফাহমিদ মির্জার কলার চেপে ধরে। ঘাড়ে তার সুচালো নখ বিধিয়ে আঁচড়ে দেয় অংশটুকু। ফাহমিদ মির্জার তাতে একটুও ব্যথা লাগে না। তবে অবাক হয় বেশ। পিস্তল দেখেও মেয়েটার একরোখা স্বভাব ও সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি তাকে অবাক করে। ফাহমিদ পিস্তলটা বেলার লালাটে চেপে ধরতেই বেলা শান্ত হয়ে যায়। বেলাকে পরাজিত করতে পেরে হেসে ওঠে ফাহমিদ মির্জা। তবে এরপর বেলার পরবর্তী কথাটা শুনে তার পিস্তল খসে পড়ে হাত থেকে। যত যাই হয়ে যাক, আমি নিকাব সরাব না। মেরে ফেলুন আমায়। আল্লাহর দোহাই লাগে আমার পর্দা নষ্ট করবেন না। আমি আমার সৃষ্টিকর্তার সামনে কিছুতেই এই পাপ নিয়ে দাঁড়াতে পারব না। ফাহমিদ নিজের শার্টের বোতামে হাত রাখে। বেলার মুখটা নিজের মুখের খুব কাছে টেনে নেয়। বেলা চোখ বুজে নেয় ভয়ে। ফাহমিদ মির্জা বেলার নিকাব সরানোর জন্য নিকাবে টান দিতেই বেলা পাশ পড়ে থাকা কাটা চামচটি ফাহমিদের বুকে গেঁথে দেয়। থমকে যায় ফাহমিদ। বেলার দুর্বল আঘাত তাকে কাবু করে না। চামচের দরুন তার বুকে 3টে ফুটো হলেও সে হাসে চমৎকারভাবে। মেয়েটির সাহসী পদক্ষেপ তাকে মুগ্ধ করে। প্রকাণ্ড রেগে বেলার পা নিজের পায়ের নিচে একটানে ঠেলে নিয়ে গর্জে উচ্চস্বরে বলে, আই উইল ফাক ইয়োর ফাকিং অ্যাটিটিউডকে। ফাহমিদ মির্জার বজ্রকঠিন হুঙ্কারে ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। তার বুকের ক্ষত থেকে চুইয়ে আসা রক্ত সাদা শার্টে লাল আভা ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তার সেদিকে ভ্রুক্ষেপ নেই। বেলার কবজি দুটো তার লোহার মতো শক্ত আঙুলের চাপে পিষ্ট হচ্ছে। বেলার চোখের নোনা জল নিকাব ছাপিয়ে ফাহমিদের হাতে এসে লাগল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল ঘরটিতে। ফাহমিদ এক ঝটকায় বেলাকে নিজের আরও কাছে টেনে নিল। তার তপ্ত নিঃশ্বাস বেলার কপালে আছড়ে পড়ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, এত তেজ, এত অহংকার তোর পর্দার উপর? জানিস ফাহমিদ মির্জা যা চায় তা কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগে না। তোর এই চামচ দিয়ে করা সামান্য আঘাত কি আমায় থামাতে পারবে? বেলা যন্ত্রণায় চোখ বুজে থাকলেও তার ঠোঁট কাঁপছিল। অস্ফুট স্বরে সে কেবল একটি নামই জপছিল, ইয়া আল্লাহ, রক্ষা করো। বেলার এই অবিচল বিশ্বাস ফাহমিদের ভেতরকার পশুত্বকে যেন আরও উস্কে দিল। সে তাচ্ছিলের হাসি হেসে বেলার নিকাবের কোণাটা আবার ধরল। আমি দেখব তোর আল্লাহ তোকে আজ এই ফাহমিদের হাত থেকে কিভাবে বাঁচায়। ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে করাঘাত পড়ল। রাদিনের উত্তেজিত কণ্ঠ শোনা গেল বাইরে থেকে। স্যার, স্যার, 1 মিনিট। সুইজারল্যান্ড থেকে একটা জরুরি কনফারেন্স কল এসেছে। মিস্টার ইভানভ লাইনে আছেন, তিনি এখনই আপনার সাথে কথা বলতে চান। বিষয় অত্যন্ত জরুরি। ফাহমিদ থমকে গেল। তার চোখে রাগের আগুন থাকলেও পেশাদারিত্বের এক অদ্ভুত শীতলতা ভর করল। সে বেলার হাতটা ঝটকা দিয়ে ছেড়ে দিল। বেলা মেঝেতে লুটিয়ে পড়ল, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছে। ফাহমিদ পকেট থেকে রুমাল বের করে বুকের রক্তটুকু মুছে নিয়ে শার্টের বোতামগুলো ঠিক করল। পিয়ানো সদৃশ নিপুণতায় পিস্তল দুটো আবার খাপে পুরল সে। যাওয়ার আগে বেলার দিকে ঝুঁকে নিচু স্বরে বলল, আজকের মতো বেঁচে গেলি। কিন্তু মনে রাখিস, ফাহমিদ মির্জা যা শুরু করে তা শেষ না করে ছাড়ে না। এই ম্যানশন থেকে বের হওয়া তোর জন্য অসম্ভব। তোকে আমি এভাবেই বন্দি রাখব যতক্ষণ না তোর এই মিথ্যে পর্দার অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিচ্ছি। ফাহমিদ বেরিয়ে যেতেই দরজা আবার বাইরে থেকে তালাবদ্ধ হয়ে গেল। অন্ধকার ঘরে বেলা একা। তার সারা শরীর কাঁপছে। কিন্তু মনের কোণায় এক চিলতে স্বস্তি, তার পর্দা এখনও অটুট। সে দ্রুত উঠে ঘরের কোণায় থাকা পানির জগের কাছে গেল। চোখে মুখে পানি দিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল। ওদিকে ম্যানশনের হলরুমে অস্থিরতা বাড়ছে। ফাহমিদ ফোন শেষ করে রাদিনের দিকে তাকাল। রাদিন তখনও তৃষার সাথে কাটানো মুহূর্তের রেশ কাটানোর চেষ্টা করছে। ফাহমিদ শীতল চোখে রাদিনকে লক্ষ্য করে বলল, মেয়েটা যদি সাধারণ ওয়েটার হয় তবে তার মধ্যে এত সাহস এল কোথা থেকে? সে আমার বুকে আঘাত করার স্পর্ধা দেখিয়েছে। মিসেস রায়কে ডাকো, আমি ওর ডিটেইলস চাই। মিসেস রায় কাঁপতে কাঁপতে সামনে এলেন। ফাহমিদ তার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেলা। নামটা যতটা শান্ত, মেয়েটা ততটাই ভয়ঙ্কর। ওর পরিবার, ওর ব্যাকগ্রাউন্ড সব কাল সকালের মধ্যে আমার টেবিলে চাই। আর শোনো, ওকে যেন কেউ বিরক্ত না করে।
ওর বিচার আমি নিজ হাতে করব। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে ম্যানশনটা যেন এক জীবন্ত প্রেতপুরীতে পরিণত হল। বেলা জানালার কাছে গিয়ে দেখল জানালার গ্রিলগুলো অনেক শক্ত। বাইরে সশস্ত্র গার্ডদের টহল চলছে। পালাবার কোনো পথ নেই। হঠাৎ তার মনে পড়ল তার বোরকার পকেটে একটা ছোট নোটবুক আর পেন ছিল যা সে অর্ডারের নাম লিখতে ব্যবহার করত। সে অন্ধকারের মধ্যেই দেয়ালে হাত বুলিয়ে খুঁজতে লাগল কোনো পথ। হঠাৎ তার হাত ঠেকল দেয়ালের এক জায়গায় যেখানে প্লাস্টার কিছুটা খসে পড়েছে। সেখানে হাত দিতেই বুঝতে পারল এটি একটি গোপন স্লাইডিং ডোর হতে পারে যা পুরনো আমলের রাজকীয় ম্যানশনগুলোতে থাকত। ফাহমিদ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বেলার মনে হল ফুসফুসে অক্সিজেন ফিরে এসেছে। কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী। জানালার কাচের ওপারে আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকে উঠল। সেই ক্ষণিক আলোয় বেলা নিজের হাত দুটোর দিকে তাকাল। নখের কোনায় এখনও ফাহমিদ মির্জার ঘাড়ের চামড়া আর রক্ত লেগে আছে। ঘৃণায় গা গুলিয়ে উঠল তার। এই নখ দিয়ে কি সে আজ নিজের সম্মান রক্ষা করতে পারবে? ওদিকে বিশাল হলরুমে ফাহমিদ মির্জা সোফায় বসে আছে। তার চোখের মণি দুটো এখন আগ্নেয়গিরির লাভার মতো লাল। রাদিন সামনে এসে কাচুমাচু হয়ে দাঁড়াল। ফাহমিদ হাতে থাকা হুইস্কির গ্লাসটা সজোরে দেয়ালে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল দামি ক্রিস্টাল। মেয়েটা সাধারণ কোনো ওয়েটার নয়। রাদিন কি ফাহমিদের কণ্ঠস্বরে যেন বরফ ঝরছে। ওর চোখে মৃত্যুভয় নেই, আছে এক অদ্ভুত জেদ। আর ওই জেদটাই আমি ভাঙতে চাই। ও কি জানে না ফাহমিদ মির্জার গায়ে হাত তোলার শাস্তি কি? রাদিন ধোক গিলে বলল, স্যার, ওকে কি বডিগার্ডদের হাতে দিয়ে দেব? ওরা মুখ খোলার ব্যবস্থা করবে কি? ফাহমিদ উঠে দাঁড়াল। তার দীর্ঘদেহী ছায়াটা হলরুমের দেয়ালে এক দানবের মতো দেখাল। না, ওর শরীরটা নয়, আমি ওর আত্মবিশ্বাসটাকে চুরমার করব। ও যে আল্লাহর দোহাই দিচ্ছিল না, আমি দেখব ওর বিশ্বাস কতদূর যায়। রাত আনুমানিক ৩টা। বন্দিঘরের দরজাটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। তন্দ্রাচ্ছন্ন বেলা ধরফর করে উঠে দাঁড়াল। ঘরে আব্বা আলো। দরজায় ছায়া হয়ে দাঁড়িয়ে আছে ফাহমিদ মির্জা। তার হাতে একটা ট্রে। তাতে দামি ডিনার আর এক গ্লাস শরবত। ফাহমিদ ধীর পায়ে ভেতরে ঢুকল। টেবিলের উপর ট্রেটা রেখে বেলার খুব কাছে এসে দাঁড়াল সে। বেলা দেয়ালে পিঠ ঠেকিয়ে থরথর করে কাঁপছে। ফাহমিদ বেলার নিকাবের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ক্ষুধার্ত পেটে জেদ দেখানো যায় না, তাফিয়াত নূর বেলা। খাবারটা খেয়ে নাও। কারণ কাল সকালে তোমাকে এক নতুন খেলার মুখোমুখি হতে হবে। বেলা কোনো উত্তর দিল না। তার নীরবতা ফাহমিদকে আরও খেপিয়ে দিল। ফাহমিদ বেলার চিবুক চেপে ধরল। বেলার মাথাটা দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেল। ব্যথায় বেলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। ফাহমিদ গর্জে উঠল। নিজ হাতে ওই নিকাবটা সরাও। আমার সামনে তোমার ওই পবিত্র মুখটা উন্মোচন করো। নতুবা আমি এখনই এই ম্যানশনের সব পুরুষের সামনে তোমাকে টেনে নিয়ে যাব। তখন তোমার পর্দা কোথায় থাকবে? বেলা যন্ত্রণায় চোখ বুজে রইল, কিন্তু তার কণ্ঠে হঠাৎই এক অপার্থিব সাহস ফিরে এল। সে ফাহমিদের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনি আমার শরীরকে ছিঁড়ে ফেলতে পারেন, রক্ত ঝরাতে পারেন। কিন্তু আমার আত্মা আর আমার বিশ্বাস আপনার নাগালের বাইরে। আপনি কেবল একজন নরাধম যার কাছে গায়ের জোরই শেষ কথা। কিন্তু আমার কাছে আমার আল্লাহই শেষ কথা। ফাহমিদ মির্জার হাতটা বেলার গলা চেপে ধরল। বেলার দম বন্ধ হয়ে আসছে। মুখটা নীল হয়ে যাচ্ছে তার। ফাহমিদ বেলার কানের কাছে মুখ নিয়ে কর্কশ স্বরে বলল, আই লাভ চ্যালেঞ্জেস, বেলা। তুমি যদি মনে করো তোমার বিশ্বাস তোমাকে বাঁচাবে, তবে তাই হোক। কাল সূর্য ওঠার আগে যদি তুমি নিজে থেকে আমার পায়ে পড়ে ক্ষমা না চেয়েছ, তবে তোমার ওই তথাকথিত কলিক তৃষার যা অবস্থা হয়েছে তার চেয়েও ভয়াবহ কিছু তোমার জন্য অপেক্ষা করছে। ফাহমিদ বেলাকে ঝটকা দিয়ে মেঝেতে ফেলে দিল। যাওয়ার সময় সে দরজার কাছে দাঁড়িয়ে পৈশাচিক হেসে বলল, শরবতটা খেয়ে নিও বেলা। ওতে অল্প নেশাদ্রব্য মেশানো আছে। আমি চাই না তুমি আজ শান্তিতে ঘুমাও। আমি চাই তুমি প্রতিটা সেকেন্ড আমার ভয়ে কুঁকড়ে থাকো। দরজাটা আবার বন্ধ হয়ে গেল। বেলা অন্ধকারে পড়ে রইল। তার হাতটা পকেটে রাখা সেই ছোট পেনটার উপর শক্ত হয়ে বসল। সে মনে মনে ভাবল, ফাহমিদ মির্জা, আপনি হয়তো বাঘ, কিন্তু কোণঠাসা হয়ে গেলে হরিণও কিন্তু পাল্টা আঘাত করতে জানে গু। বাইরে তখন বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। বেলার লড়াই কেবল শুরু।
অন্ধকার ঘরের এক কোণে পড়ে থেকে বেলা যখন ফাহমিদ মির্জার নিষ্ঠুর স্পর্শ আর হুমকির যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছিল, তখনই তার অবচেতন মন তাকে টেনে নিয়ে গেল এক অন্য পৃথিবীতে। এক চিলতে জানালার ওপাশে বৃষ্টির ঝমঝম শব্দটা মুহূর্তেই যেন পাল্টে গেল গ্রামের মেঠোপথের সোদা মাটির গন্ধে। ফ্ল্যাশব্যাক। অন্ধকার নিস্তব্ধ ঘরটায় কেবল বেলার চাপা কান্নার শব্দ। সে মেঝেতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, যেন নিজেকে নিজের মধ্যেই লুকিয়ে ফেলতে চায়। শরীরের প্রতিটি শিরাউপশিরা যন্ত্রণায় নীল হয়ে আসছে। একটু আগে ফাহমিদ মির্জার সেই পাশবিক হুঙ্কার আর তার তপ্ত নিঃশ্বাসের স্মৃতি বেলার অস্তিত্বকে বিষিয়ে দিচ্ছে। বেলা ঝাপসা চোখে উপরের দিকে তাকাল। অন্ধকার চিরে তার অভিযোগের আঙুল যেন আকাশপানে পৌঁছাতে চাইল। সে অস্ফুট স্বরে ফেটে পড়ল। কেন আমার সাথে এমন হচ্ছে মাবুদ? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। 5 ওয়াক্ত সিজদায় কেবল তোমার কাছেই মাথা নত করেছি। এই কি তবে আমার সততার পুরস্কার? এই কি আমার পর্দার প্রতিদান? তুমি কি দেখতে পাচ্ছ না, একদল নেকড়ে আজ তোমার এই বান্দির উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে? কেন আজ আমার ঈমানকে এত কঠিন পরীক্ষার মুখে দাঁড় করালে? কান্না আটকে রাখা বেলার কণ্ঠস্বর অভিমানে বুঝে এল। সে যেন স্রষ্টার সাথে আড়ি করা এক ছোট্ট শিশুর মতো অভিযোগ করতে লাগল। সবাই বলে তুমি নাকি ন্যায় বিচারক। তবে আজ এই নরপিশাচদের অট্টহাসি কেন আমার কানে বাজছে? আমি তো এখানে নগ্নতা বিক্রি করতে আসিনি, আমি তো নিজের সম্মান বিলিয়ে দিতে আসিনি। আমি এসেছিলাম কেবল আমার অসুস্থ বাবার জন্য কয়েকটা টাকা জোগাড় করতে। হালাল পথে রুজি করা কি তবে আমার অপরাধ ছিল? আমি কি তবে ভুল পথে ছিলাম? বাবার কথা মনে পড়তেই বেলার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই জীর্ণ বিছানায় শুয়ে থাকা কঙ্কালসার মানুষটার মুখ। যে মানুষটা একসময় তাকে রাজকন্যার মতো আগলে রাখতেন, আজ তিনি সামান্য ওষুধের অভাবে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। বেলার দুচোখ বেয়ে অবিরল ধারায় জল পড়তে লাগল। সে বিড়বিড় করে বলতে লাগল, বাবা, তুমি তো বলেছিলে আল্লাহ সৎ পথে থাকলে সাহায্য করেন। আজ দেখো তোমার সেই বাঘিনী মাকে ওরা খাঁচায় বন্দি করে রেখেছে। তোমার চিকিৎসার জন্য কয়েকটা টাকার খুব দরকার ছিল বাবা, খুব দরকার ছিল। তাই তো আমি এই কালনাগিনীদের ডেরায় পা রেখেছিলাম। আমি ভেবেছিলাম পরিশ্রম করে টাকা নেব, কিন্তু জানতাম না এখানে পরিশ্রমের বদলে চরিত্র আর পোশাকের দরদাম করা হয়। আমার এই টাকার এখন আর কি প্রয়োজন বাবা? যদি আমার সম্মানই না থাকে তবে এই টাকা দিয়ে কেনা ওষুধ কি তোমাকে সুস্থ করতে পারবে? না বাবা, তোমার সেই আদর্শবাদী মেয়েটা আজ হেরে যাচ্ছে। বেলার মনে হল এই বিশাল ম্যানশনটা যেন তাকে গিলে খেতে আসছে। তার মনে হচ্ছিল এই অন্ধকার ঘরটা আসলে কোনো ঘর নয়, এটা একটা জীবন্ত কবর। সে আবার আকাশের দিকে মুখ তুলে বলল, আমি আর পারছি না আল্লাহ। আমার ধৈর্য ভেঙে যাচ্ছে। তুমি যদি আজ আমাকে রক্ষা না করো, তবে কাল সকালে এই পৃথিবী একজন বিশ্বাসী বান্দিকে হারাবে। আমি ওদের কামনার বস্তু হতে পারব না, আমি আমার পর্দার অমর্যাদা হতে দেব না। তুমি কি দেখছ না, আমার বাবার প্রাণটা ওই হাসপাতালের বিছানায় ঢুকছে? কেন তুমি আমাকে এই অসহায়ত্বের চোরাবালিতে ফেলে দিলে? এর চেয়ে মৃত্যু কেন দিলে না আমায়? বেলার কান্নায় কোনো শব্দ নেই, কেবল বুকফাটা দীর্ঘশ্বাস আর শরীরের কাঁপুনি। হঠাৎ দরজার ভারী তালা খোলার শব্দে বেলার তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। ধরফর করে উঠে বসতেই সে দেখল 4-5 জন নারী পরিচারিকা ঘরে প্রবেশ করছে। তাদের হাতে রূপোলি ট্রেতে সাজানো রাজকীয় খাবার। বেলা দেখল খাবারগুলো যতটা সুস্বাদু, পরিচারিকাদের মুখগুলো ঠিক ততটাই নিষ্প্রাণ। একজন মধ্যবয়সী নারী বেলার সামনে খাবার নামিয়ে রেখে নিচু স্বরে বলল, খেয়ে নাও মেয়ে। এই ম্যানশনের ইতিহাস খুব খারাপ। এখানে কোনো মেয়ে একবার ঢুকলে আর বের হতে পারে না। এই 4 দেয়ালই তাদের শেষ ঠিকানা হয়ে যায়। বেলা আতঙ্কে শিউরে উঠল। তার গলার কাছে কান্না দলা পাকিয়ে এল। সে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কেন? ফাহমিদ মির্জা কি একটুও দয়া করেন না? কেন সে এত পাথর হৃদয়ের মানুষ? পরিচারিকাটি দীর্ঘশ্বাস ফেলে বেলার পাশে বসল। দরজার বাইরে গার্ডদের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে ফিসফিস করে বলতে শুরু করল, ফাহমিদ মির্জা ছোটবেলা থেকেই একা। ওনার যখন মাত্র 5 বছর বয়স, তখন ওনার বাবা মা নিজেদের বিশাল ব্যবসার নেশায় বুঁদ হয়ে ওকে এই ম্যানশনে ফেলে বিদেশে চলে যান। সেখানেই তারা সেটেল হয়ে যান, একবারের জন্য ফিরে তাকাননি এই ছোট্ট ছেলেটার দিকে। ফাহমিদ বড় হয়েছে ওনার দাদার কাছে। ওনার দাদাই ছিলেন এই বংশের আসল বিষ। তিনি ফাহমিদকে শিখিয়েছেন দুনিয়াটা কেবল টাকা আর ক্ষমতার।
ভালোবাসা যে কী জিনিস তা ফাহমিদ কোনোদিন জানতেই পারেনি। বৃদ্ধা একটু থেমে আবার বললেন, যে বয়সে একটা শিশুর মায়ের আঁচল ধরে থাকার কথা, সেই বয়সে ওনার দাদা ওকে শিখিয়েছেন কিভাবে মানুষের উপর রাজত্ব করতে হয়। বাবা মায়ের এই অবহেলা আর দাদার নিষ্ঠুর শাসনই তাকে এমন বেপরোয়া আর রাগী বানিয়ে দিয়েছে। সে এখন কাউকে বিশ্বাস করে না, বিশেষ করে মেয়েদের উপর তার কোনো শ্রদ্ধা নেই। ওনার কাছে নারী মানেই হল ক্ষমতার খেলনা। পরিচারিকারা ঘর থেকে বেরিয়ে যেতেই বেলা একা হয়ে পড়ল। খাবারের থালাটা অস্পৃশ্য রয়ে গেল। বেলার বুকটা অভিমানে ফেটে পড়ল। সে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে স্রষ্টাকে বিচার দিতে লাগল। হে আল্লাহ! এই কি আমার কপালে লেখা ছিল? আমি তো কোনো অপরাধ করিনি। বাবা আজ হাসপাতালের বিছানায় ধুঁকছেন, তার চিকিৎসার জন্য টাকার খুব দরকার ছিল বলেই তো আমি এই আগুনের কুয়োয় পা দিয়েছি। আমার সততার ফল কি তবে এই লাঞ্ছনা? কেন আজ আমার পর্দা নিয়ে এই পাপিষ্ঠ মানুষটা ছিনিমিনি খেলছে? মাবুদ, আমার বাবার প্রাণ বাঁচাতে কি আমাকে আমার ঈমান বিসর্জন দিতে হবে? না, তুমি তা হতে দিও না। ভোরের ধূসর আলোটা যখন ফাহমিদ মির্জার বিশাল কক্ষের ভারী ধূসর পর্দার ফাঁক দিয়ে ভেতরে ঢুকল, বেলার চোখে তখনও ঘুমের লেশমাত্র নেই। সারা রাত মেঝের এক কোণায় কুকুরে বসে সে কেবল প্রহর গুনেছে। আলো বাড়ার সাথে সাথে রুমের চারপাশটা স্পষ্ট হতে শুরু করলে বেলার বুকটা ধক করে উঠল। রুমের দেয়ালগুলো গা নীল আর ছাই রঙের এক অদ্ভুত মিশেল। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কার্পেট সবকিছুতেই এক ধরনের রাজকীয় আভিজাত্য, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। ঠিক যেন একখণ্ড বরফ। বিশাল এক মেহগনি কাঠের খাটের উপর রেশমি কালো চাদর বিছানো। দেয়ালের একদিকে ফাহমিদ মির্জার এক বিশাল তৈলচিত্র, যেখানে তার চোখে মুখে কেবল দম্ভ আর নিষ্ঠুরতা। কিন্তু বেলার নজর কাড়ল তার নিচেই রাখা একটি ছোট সোনালি ফ্রেমের ছবি। একটি ছোট্ট ছেলে যার চোখে এক আকাশশূন্যতা। বেলা নিজের মনেই বিড়বিড় করে উঠল, এত ঐশ্বর্য, অথচ মানুষটার ভেতরটা মনে হয় শ্মশানের মতো খা খা করছে গিউ। হঠাৎ দরজার তালা খোলার শব্দ হল। ৩ জন সার্ভেন্ট ভেতরে ঢুকল। তাদের মধ্যে সেই বয়স্ক মহিলাটি বেলার সামনে খাবারের ট্রে রাখলেন। বেলা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে মহিলার হাতটা শক্ত করে ধরল। রহিমা খালা, আল্লাহর দোহাই লাগে, আমাকে বের হতে দিন। আমার বাবার অবস্থা খুব খারাপ, উনার চিকিৎসার জন্য টাকার দরকার ছিল বলে আমি এই নরকে পা দিয়েছিলাম। এখন আমার ওই টাকা চাই না, শুধু আমাকে মুক্তি দিন। বেলার নিকাব পরা ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল। সে আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, আস্তে কথা বলো মেয়ে। আজরাইলের কানে খবর পৌঁছাতে সময় লাগে না। এই রুমে একবার যে ঢোকে তার কপালে মৃত্যু ছাড়া আর কিছু জোটে না। মৃত্যু হলে হোক, কিন্তু এই লম্পট লোকটার খাঁচায় আমি এক মুহূর্তও থাকব না। আপনারা কি মানুষ নন? আপনাদের কি সন্তান নেই? আমার বাবার জীবনটা শুধু এই কয়েকটা টাকার জন্য আটকে আছে, আর আপনারা আমাকে এখানে বন্দি করে দেখছেন? বেলা এবার রহিমার 2 পা জড়িয়ে ধরল। কান্নায় তার কণ্ঠ বুজে আসছিল। বেলার কান্না জোড়া মুখে হাত দিয়ে বলে, ওরে পাগলি মেয়ে, আমার পা ছাড়। আমি সামান্য চাকরানি, আমার কি সাধ্য ওনার হুকুম অমান্য করি? উনি আজ সকালেই মিটিংয়ের কাজে বেরিয়েছেন। ফিরলে তোকে আর জ্যান্ত রাখবে না। তাহলে এটাই সুযোগ। আমাকে পথ দেখিয়ে দিন খালা। আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। আমার পর্দা, আমার সম্মান, সব বাঁচান আপনি। রহিমা কিছুক্ষণ বেলার মুখের দিকে তাকিয়ে থেকে গভীর এক দীর্ঘশ্বাস ফেল। তারপর বেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাল রাতেই তোকে ফাহমিদ সাহেবের কক্ষে রাখা হয়েছিল। এটা ওনার পার্সোনাল রুম, এখানে ওনার অনুমতি ছাড়া মাছিও গলতে পারে না। শোনো, বাম দিকের করিডোর দিয়ে সোজাসুজি চলে যাবি। ওখানে একটা কিচেন গেট আছে, ওই গেটটা সবসময় খোলা থাকে না, কিন্তু আজ হয়তো কপাল ভালো হলে পাবি। তবে গেট পার হলেই সামনে মস্ত বড় বাগান, গার্ডরা দেখলে কিন্তু ওখানেই শেষ করে দেবে। আল্লাহ আমার সহায় হবেন। আপনি শুধু আমাকে গেট পর্যন্ত যাওয়ার ইশারা দিন। রহিমা দ্রুত হাতে কিচেনের একটা চাবি বেলার হাতে গুজে দিয়ে বলল, যা, দৌড়া। পেছনের বাগান দিয়ে জঙ্গল পার হতে পারলে বড় রাস্তা পাবি। ফাহমিদ সাহেব ফেরার আগেই যেন তুই এই সীমানা পার হোস। বেলা আর এক মুহূর্ত দেরি করল না। সে তার নিকাবটা টেনে শক্ত করে বেঁধে নিল। বোরকার নিচে তার পা দুটো কাঁপছিল, কিন্তু মনে ছিল পাহাড় সমান জেদ। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে বেলার কেবলই মনে পড়ছিল তার বাবার সেই কথা, মা রে, অভাব যেন তোর ঈমান কেড়ে না নেয়।
কিচেন গেটের কাছে পৌঁছে বেলা চাবি দিয়ে তালা খুল। লোহার ভারী দরজাটা খুলতেই বাইরের মুক্ত বাতাস বেলার মুখে এসে লাগল। সে পাগলের মতো দৌড়াতে লাগল বাগানের ঝোপঝাড় মারিয়ে। কাটার আঁচড়ে তার পা ছিলে যাচ্ছে, নিকাবটা বাতাসে উড়ছে, কিন্তু বেলার লক্ষ্য কেবল ওই দূরের সীমানা প্রাচীর। সে ভাবছিল ফাহমিদ মির্জার এই অভিশপ্ত রাজপ্রাসাদ থেকে সে আজ ফিরবেই। কিন্তু ঠিক তখনই ম্যানশনের গেটে একটা কালো লিমুজিন এসে থামল। ফাহমিদ মির্জা গাড়ি থেকে নেমে একবার উপরের বারান্দার দিকে তাকাল। তার চোখে তখন এক কুটিল হাসি। সে জানত বেলা পালাবার চেষ্টা করবে, আর সে চেয়েছিল বেলাকে সেই পালানোর মুহূর্তেই আবার স্বীকার করতে। ফাহমিদ মির্জা গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বেলাকে বলল, কি হলো, কোথায় যাওয়ার হচ্ছে শুনি? আমাকে তো আপনার ভালো করে আপ্যায়ন করতে দিলেন না। তার চোখে মুখে চাপা রাগ। বেলাকে কিছু বলতেই যাবে তখন তাকে থামিয়ে পুনরায় বলা শুরু করল, তোর বাবাকে তো এখনও মারিনি, তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার তাড়া কিসের? এ কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গেল। টপটপ করে তার চোখের পানি পড়তে লাগল। আপ ও আপ! আপনি? কি? বেলানুর? লেখিকা মিফতা আনাম।